নমস্কার বন্ধুরা, আমি শুভাশিস সংবাদ সোচ্চারে এই মুহূর্তে আপনাদের স্বাগত। আজকে সকাল থেকে যে খবরের মধ্যে রাজ্যবাসী তথা গোটা দেশ ছিল, সেটা জানেন আপনারা। আরজিকর যে ধর্ষণ এবং খুনের ঘটনা, তার পরিপ্রেক্ষিতে দীর্ঘ 1 মাস ধরে আরজিকরে যে জুনিয়র ডাক্তারদের যে যে কর্মবিরতি চলছে, বিভিন্ন দাবি দেওয়ার ক্ষেত্রে তারা যে কর্মবিরতি পালন করছেন, সেই কর্মবিরতি কিভাবে আলোচনার মধ্যে দিয়ে সেই কর্মবিরতি কি করে সমাপ্ত করে তাদেরকে কাজে ফেরানো যায়, তার এক ঐকান্তিক প্রচেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী গত কয়েকদিন ধরে নিয়েছেন। তিনি গত 4 দিন ধরে বারবার করে এই আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদেরকে তিনি অনুরোধ করেছেন, যেখানে সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট ছিল যে জুনিয়র ডাক্তারদের তাদের কাজে ফিরতে হবে এবং সেই কাজে না ফিরলে তার জন্য পশ্চিমবঙ্গ সরকার যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারবে। কিন্তু সেই সুপ্রিম কোর্টের রায়কে সম্পূর্ণ অবজ্ঞা করে, সম্পূর্ণ অমান্য করে যে ডাক্তাররা তারা কিন্তু তাদের ধর্মঘট, তাদের কর্মবিরতি, তাদের ধর্ণা অবস্থান এই সমস্ত চালিয়ে গেছে। এবং গত 2 দিন আগে তারা স্বাস্থ্য ভবনের সামনেতে পিকেটিং শুরু করেছে, সেখানে অবস্থান শুরু করেছে। আমরা যেটা লক্ষ্য করলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি বাংলার বললে ভুল হবে, সারা ভারতবর্ষে যে মুখ্যমন্ত্রী কোনোদিন যে কাজ করার সাহস দেখাননি, সেই কাজ আজকে তিনি করেছেন। তিনি সরাসরি ধর্ণা মঞ্চে গিয়ে আন্দোলনকারীদের কাছে তিনি প্রস্তাব রেখেছেন যে এইভাবে অবস্থান না করে তারা অবিলম্বে আলোচনায় বসুক এবং তাদের দাবি দাবাগুলো নিয়ে আলোচনা হোক, এবং সেই আলোচনার ভিত্তিতে তিনি তারা যাতে সঠিক বিচার পান, তারা যে বিচার চাইছেন সেই বিচার পান, তার ব্যবস্থা তিনি করবেন। তিনি নিজে আজকে আলোচনার জন্য তিনি নিজে স্বাস্থ্য ভবনে নিজে পৌঁছে গেছিলেন। এবং শুধু তাই নয়, তিনি তার বাড়িতে, কালীঘাটে তার বাড়িতেও একটা আলোচনার জন্য তাদেরকে ডেকেছিলেন। এবং আমরা দেখলাম আজকে সারা দিন ধরে এবং সন্ধ্যেবেলা থেকে একটা নাটক রচিত হলো এই জুনিয়র ডাক্তাররা, যারা কোনো রকমভাবেই যাদের মনে হয়েছে দেখে যে এরা, আর যাই হোক, এরা কোনো মানবিক মুখ নিয়ে এরা এই আন্দোলন করছেন না। প্রতিটি আন্দোলনের কিন্তু একটা মানবিক দিক থাকে, যে কতটা আমরা জঙ্গিপনা করতে পারবো, কতটা আমরা আন্দোলনের কোন পর্যায় পর্যন্ত যেতে পারবো, তার একটা সীমা পরিসীমা থাকে। কিন্তু এই যে জুনিয়র ডাক্তার যারা, তারা তার সমস্ত বিধি, সমস্ত নিয়ম, সমস্ত নীতিকে, নৈতিকতাকে উল্লঙ্ঘন করেছে। এখনো পর্যন্ত এই ডাক্তারদের কর্মবিরতির কারণে 29 জন মানুষের জীবন চলে গেছে। এই ডাক্তারদের কর্মবিরতির কারণে 7 লক্ষ মানুষ তারা এফেক্টেড হয়েছেন, তারা চিকিৎসা পাননি। এইরকম একটা পরিস্থিতি সামনে 2-1 দিন আর 1-1.5 সপ্তাহ পরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আসছে। সেই সময় স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এই জুনিয়র ডাক্তারদের অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ে। কারণ বহু সিনিয়র ডাক্তার যারা, তারা বিভিন্ন সময় তারা এই পুজোর ছুটি উপভোগ করতে বাইরে চলে যান। বহু ডাক্তার তারা আগে থেকেই তাদের শিডিউল করা থাকে, তারা চলে যান। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জুনিয়র ডাক্তার তারা কিন্তু এই স্বাস্থ্য পরিষেবার এই সময়টা তারা কিন্তু একমাত্র সরকারের ভরসা হন, মানুষের সরকার মানে মানুষের ভরসার জায়গা। কিন্তু এই যে ডাক্তারদের মধ্যে যে আন্দোলনের যে নামে যে অন্যায়, যে ব্যভিচার আমরা লক্ষ্য করছি, সেটাকে কোনো রকমভাবেই সমর্থন করা যায় না। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হাত জোর করে বারবার করে বলছেন আপনারা আলোচনায় বসুন, আপনারা আলোচনার মাধ্যমে এই বিষয়টার পরিসমাপ্তি ঘটান। কারণ রাজ্যের মানুষ খুব
ভোগান্তির মধ্যে রয়েছে, রাজ্যের মানুষ খুব যন্ত্রণার মধ্যে রয়েছেন, তারা চিকিৎসা পাচ্ছেন না। রোজই কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো হসপিটালে বিনা চিকিৎসায় মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। এ পর্যন্ত 29 জন মানুষের মৃত্যু হয়েছে এবং তার জন্য তাদের 2 লাখ টাকা করে ক্ষতিপূরণও মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। এখন প্রশ্ন হলো আমাদের এইটাই, যে ডাক্তাররা এত অনমনীয় মনোভাব কেন দেখাচ্ছে, কেন তারা এত মানে সরকার বিরোধিতার প্রশ্নে তারা কি চান? তারা কি চান যে সরকার, এই সরকারটা রাতারাতি পদত্যাগ করুক, বা এই সরকারটা রাতারাতি ক্ষমতা থেকে সরে যাক, আর তারা বাংলাদেশের মতো একটা অন্তর্বর্তী সরকার গঠন করে এখানে সরকার গঠন করবেন? তাদেরকে দিয়ে যে সমস্ত রাজনৈতিক দল এই সমস্ত কাজগুলো করাচ্ছেন বা এই চিন্তা ভাবনা তাদের মধ্যে আনছেন, তারা কি জানেন না যেটা ভারতবর্ষ? আমি এর আগে আমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে এই রাজ্যটাকে নিয়ে যারা বাংলাদেশের মতো করতে চাইছেন, তারা ভুলে যাচ্ছেন যে এটা ভারতবর্ষ, একটা সংবিধান আছে, এখানে একটা নির্বাচন কমিশন আছে, সেই নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে চলে এবং সেই নির্বাচন কমিশন, তার বিরুদ্ধে যতই অভিযোগ থাকুক, সে তার মতো করে নির্বাচন পরিচালনা করেন এবং সেই নির্বাচন কিন্তু পরিচালনা হয় সেখানে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করে কিন্তু নির্বাচন পরিচালনা হয়। আর সেই নির্বাচনে মাত্র 1 মাস আগে যে দল সর্বাপেক্ষা ভোটে জিতে মানুষের আস্থা অর্জন করেছেন, সেই দলকে আপনারা মাত্র 7-8 হাজার মানুষের একটা আন্দোলন করে তাকে মেলাইন করবেন, তাকে ব্ল্যাকমেলিং করবেন, এটা কোন ধরনের ভদ্রতা? আজকে যেভাবে আপনারা মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েও আপনারা একটা বালখিল্যের একটা দাবি করছেন লাইভ স্ট্রিমিং। লাইভ স্ট্রিমিং তখনই হতে পারে যদি তার উপরে কোনো কোর্টের বিচার ব্যবস্থার কোনো ভার্ডিক্ট না থাকে, বিচার ব্যবস্থার যদি সাবজুডিস না থাকে। আমাদের যে লাইভ স্ট্রিমিংয়ের যে কথা বলে যে ডাক্তাররা বারবার এই মিটিংকে বানচাল করছেন, সরকারের সাথে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনার ক্ষেত্রটা নষ্ট করতে চাইছেন, সেই লাইভ স্ট্রিমিংটা আসলে কি? যেটাকে বাংলায় বলতে গেলে আঁখো দেখা হাল, মানে বাংলা না আমরা হিন্দিতে বলি আঁখো দেখা হাল, অর্থাৎ যেখানে বৈঠক চলবে সেই বৈঠকের সমস্ত কিছু সরাসরি সাধারণ মানুষের কাছে ওপেন করে দেওয়া হবে এবং তারা দেখতে পাবে। আচ্ছা, এই যে জিনিসটা যারা বলছেন, যে ডাক্তারবাবুদের দিয়ে যারা বলাচ্ছেন, তারা কি জানেন না যে পুরো বিষয়টা সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে হচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারাধীন, এবং এই লাইভ স্ট্রিমিং করানোর কোনো নির্দেশিকা সুপ্রিম কোর্টের নেই। যদি সুপ্রিম কোর্ট কোথাও বলে দিত যে এইভাবে সমস্যার সমাধান করলে তাদের কোনো আপত্তি নেই, সুপ্রিম কোর্ট যদি পারমিশন দিত, সেক্ষেত্রে সরকার নিশ্চয়ই সেটা করতে পারত। কিন্তু এখানে সুপ্রিম কোর্টের অনেকগুলো বিষয় আছে যা আগামী 17 তারিখেই প্রশ্নগুলো উঠবে। আজকে লাইভ স্ট্রিমিং করতে গিয়ে যদি কোনো মানুষ, যদি কোনো প্রতিবাদী ছাত্র, সে যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সম্বন্ধে কিছু অবমাননাকর যদি বক্তব্য পেশ করেন, যদি তার বিরুদ্ধে কোনো বিচার ব্যবস্থার বিরুদ্ধে কোনো কথা বলেন, তাহলে সেক্ষেত্রে গোটা বিষয়টা মানুষের ডোমিনে চলে আসবে এবং সেটা কিন্তু সুপ্রিম কোর্টের একটা অবমাননার, ভারতের বিচার ব্যবস্থার একটা চরম অবমাননার কারণ হবে এবং তখন কিন্তু সেই মানে ঘটনার সম্পূর্ণ দায় কিন্তু সরকারকে নিতে হবে, অন্য কেউ নেবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে লাইভ স্ট্রিমিংয়ের যে একটা দাবির নামে যে একটা বাদরামি চলছে, একটা ন্যাকামি চলছে, একটা অসভ্যতামি চলছে, এর বিরুদ্ধে কিন্তু মানুষকে মানুষকে বুঝতে হবে যে আজকে এই যে একটা দাবি, যেখানে মুখ্যমন্ত্রী বারবার নিজে হাতজোড় করে বলছেন যে আমি মুখ্যমন্ত্রী হয়ে তোমাদের কাছে আসিনি, আমি দিদি হয়ে তোমাদের কাছে এসেছি, যিনি তার কালীঘাটের বাড়িতে তিনি ডেকে বলছেন তোমরা মিটিং করো আর না করো, 1 কাপ চা অন্তত খেয়ে যাও।
এই রকম আন্তরিকতার সাথে যিনি বারবার আবেদন জানাচ্ছেন, তাকে যেভাবে প্রতি মুহূর্তে অসম্মান করা হচ্ছে, আমরা ভাবতে পারি না যে পশ্চিমবাংলার আজকে এই রাজনৈতিক কালচার কারা এনে দিচ্ছে। 34 বছরে আমরা কখনো দেখিনি সিপিএম এর জামানায় কোনো বিরোধী দলের রাজনৈতিক আন্দোলনে কোনো সরকারি মুখ্যমন্ত্রী তো ছেড়েই দিন, কোনো সাধারণ কোনো সরকারি আমলা পর্যন্ত গিয়ে সেই আন্দোলনে তাদের কোনো রকমভাবে বসার জন্য বা আন্দোলনে বিষয় নিয়ে বিচার বিবেচনার জন্য আবেদন করেছেন। কোনো দিন করেননি, উল্টে দমন পীড়ন চালিয়েছেন, নির্যাতন চালিয়েছেন। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সত্যি গর্ব করে বলতে পারি আমাদের রাজ্যে সেই রকম একজন মানবিক মুখ্যমন্ত্রী, যিনি নিজে এই এত কিছুর পরেও, তাকে এত গালমন্দ করার পরেও, তাকে নিয়ে চূড়ান্ত অসভ্যতামি সোশ্যাল মিডিয়ায় করার পরও তিনি কিন্তু সমস্ত কিছু ইগোকে সরিয়ে রেখে দিয়ে, সমস্ত কিছু মান সম্মান ভুলে তিনি কিন্তু তাদের মঞ্চে গিয়ে তাদেরকে আহ্বান করে এসেছিলেন যে আজকে এই বিষয়টা মিটিয়ে ফেলুন। এটা না মেটালে, এটা অ্যাকচুয়ালি এই যে ডাক্তাররা যে কর্মবিরতি পালন করছেন, সেই কর্মবিরতিতে তারা কাকে সাজা দিচ্ছেন? রাজ্যের মুখ্যমন্ত্রীকে সাজা দিতে গিয়ে তারা একরকম রাজ্যবাসীর সাথে, গরিব মানুষ, প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, 80% যে মানুষ যাদের রোগ ভোগ হলে সরকারি হসপিটাল ছাড়া কোনো গতি নেই, সেই মানুষদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আজকে মানুষকে বুঝতে হবে, সাধারণ গরিব মানুষদের বুঝতে হবে যে প্রধান শত্রু কারা কারা তাদের এই জেদের জন্য তাদের জীবন আজকে, কাদের জন্য আজকে দুর্বিষহ উঠতে চলেছে, কারা আজকে মৃত্যু পথযাত্রী। আজকে 29 জন মানুষের জীবন চলে গেছে। যদি এই রকম চলতে থাকে আগামী দিনে আরো বহু মানুষের মৃত্যু ঘটবে। যেখানে পুজো এসে যাচ্ছে, একটা উৎসব এসে যাচ্ছে, সেই উৎসবের সময় অনেক জায়গায় অনেক হসপিটাল, অনেক স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র বন্ধ থাকবে। এখানে সরকারি হসপিটালগুলো একমাত্র মানুষের ভরসা। সেই জায়গায় এই যে চরম একটা মানে কি বলবো অসভ্যতামি চলছে, সেটাকে মানে যেভাবেই হোক মানুষের প্রতিরোধ একমাত্র মানুষই পারে এর বিরুদ্ধে গর্জে উঠতে, মানুষই পারে এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে। আরজি করে তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনার বিচার স্বয়ং মুখ্যমন্ত্রী চেয়েছেন এবং তিনি নিজে বারবার বলেছেন যে সিবিআই এই ঘটনা তদন্ত করছে, সুতরাং সিবিআইকে চাপ দিতে হবে যাতে দ্রুত তারা তদন্ত শেষ করে বিষয়টা বিচারাধীন বিষয়টাকে তাড়াতাড়ি পরিসমাপ্তি করে নিষ্পত্তি করে আসামিকে সাজা দেন। এবং তিনি এটাও বলেছেন যে আমার কেউ শত্রুও নয়, আমার কেউ বন্ধুও নয়, যারা যারা অপরাধ করেছে তাদের সবাইকে শাস্তি পেতে হবে, কেউ ছাড় পাবেন না। এই কথা তিনি বারবার বলা সত্ত্বেও তার প্রতি এতটুকু আস্থা না রেখে, তার উপর এতটুকু ভরসা না করে আজকে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা কি বার্তা মানুষের কাছে দিতে চাইছেন, যা পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষের মানুষের কাছে একটা মানে কি বলবো, এটা একটা বিদ্রোহের প্রশ্ন। আজকে যদি ধরা যায় যে সুপ্রিম কোর্টের রায় যারা মানতে চান না, যারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে কোনো রকম গুরুত্ব আরোপ করতে চান না, তারা ভারতবর্ষের সংবিধান বিরোধী, ভারতবর্ষের বিচার ব্যবস্থার বা যে সিস্টেম, সেই সিস্টেমের বিরোধী। এবং এরা হলো এক প্রকার দেখতে গেলে অতি বামপন্থী, মাওবাদী, সেই সমস্ত মানুষ যারা দিনের পর দিন ভারতীয় সেনাবাহিনীদের সাথে ছত্তিশগড়ের বিভিন্ন জায়গায় যারা ভারতের সংবিধানকে না মেনে যারা ভারতের রাষ্ট্রের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে, এরাও একরকম সেই রকম যুদ্ধ ঘোষণা করেছেন। এবং সেটা কিন্তু রাজদ্রোহীর ঘটনা একটা। এবং এই ঘটনাটাকে কিন্তু কোনোভাবেই কোনো সুস্থ লোক মেনে নিতে পারেন না। সুতরাং আজকে যে ঘটনা জুনিয়র ডাক্তাররা ঘটালেন,
এর জবাব জুনিয়র ডাক্তারদের আগামী দিনে মানুষের কাছে দিতে হবে। এবং মানুষ কিন্তু দেখছেন সবকিছু, তারা দেখছেন। প্রথমে কিন্তু জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে বহু মানুষের মানে একটা সহমর্মিতা ছিল, বহু সহানুভূতি ছিল, কিন্তু যত দিন যাচ্ছে মানুষ বুঝতে পারছে যে তাদের নিয়ে এই জুনিয়র ডাক্তাররা রীতিমতো রাজনীতি করছেন। তারা রাজনীতি করতে গিয়ে তারা ভাবছেন তারা মুখ্যমন্ত্রীকে খুব জব্দ করছেন, তারা ভাবছেন তারা তৃণমূল পার্টিকে খুব জব্দ করছেন, এইভাবেই তারা এই সরকারটাকে ক্ষমতাচ্যুত করবেন। কিন্তু তারা মূর্খের স্বর্গে বাস করছেন। কারণ যে মানুষ, যে দিনের পর দিন যে মানুষরা সরকারি পরিষেবা না পেয়ে তারা বেসরকারি হসপিটালে গিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন, ভিখিরি হয়ে যাচ্ছেন, তারা কিন্তু সুযোগ পেলে আপনাদের ছেড়ে কথা বলবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। আজকে বারবার মুখ্যমন্ত্রীর আবেদন সত্ত্বেও যেভাবে তাকে অপমান করে যেভাবে তাকে ফিরিয়ে দিচ্ছেন, এটার জন্য কিন্তু আগামী দিনে আপনাদেরই জবাবদিহি করতে হবেন। আর সেটা কিন্তু হয়তো বহু ক্ষেত্রে ডাক্তারদের রাস্তায় দাঁড়িয়ে এই প্রতিরোধের সম্মুখীন হতে হবে, এটা তারা যেন মাথায় রাখেন। আজকে এইটুকুই বলার ছিল, যে যেটা দেখে একজন সাধারণ নাগরিক হিসেবে অত্যন্ত খারাপ লেগেছে, অত্যন্ত বাজে লেগেছে। ইতিমধ্যেই আমি সংবাদ সোচ্চার পত্রিকা, যেহেতু আমাদের একটা মানবাধিকার প্রশ্নে আমরা এই কাগজটা বার করি, মানবাধিকার রক্ষা এবং জনস্বার্থকে আমরা গুরুত্ব দিই, তাই আমরা অলরেডি যেভাবে ডাক্তাররা আন্দোলন করছেন এবং আমরা মনে করি এই আন্দোলনের ফলে মানুষের স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে তাদের অধিকার উল্লঙ্ঘন হচ্ছে, সেই কারণে আমরা রাজ্য মানবাধিকার কমিশনে অলরেডি মেল করে আমরা কমপ্লেন লজ করেছি। এবং আমরা এই বিষয়ে রাজ্য মানবাধিকার কমিশনে গিয়েও সরাসরি আমরা চিঠি দিয়ে প্রতিবাদ জানাবো, যাতে রাজ্য মানবাধিকার কমিশন চোখ বন্ধ করে বসে না থাকে, তারা যাতে এর বিরুদ্ধে একটা যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা ভাবে। কারণ রাজ্যে আমাদের সংবিধানের 21 নম্বর ধারায় পরিষ্কার বলা আছে যে রাইট টু হেলথ, রাইট টু শেল্টার, রাইট টু এডুকেশন, এগুলো আমাদের সাংবিধানিক অধিকার। তাই আমাদের সরকারি হসপিটালে দিনের পর দিন অচলাবস্থা তৈরি করে যে চরম গাফিলতি দেখানো হচ্ছে, যে চরম অরাজকতা সৃষ্টি করা হচ্ছে এবং তার ফলে যে মানুষের মৃত্যু ঘটছে, তার দায় এই জুনিয়র ডাক্তারদের নিতে হবে। এবং তার জন্য রাজ্য মানবাধিকার কমিশনকে সুমোটো কেস করতে হবে এই ডাক্তারদের বিরুদ্ধে। আজকে এই দাবি নিয়ে আমরা কিন্তু আগামী দিন রাজ্য মানবাধিকার কমিশনে ডেপুটেশন দেব এবং আমরা মনে করি এটা নিয়ে আগামী দিনে কোর্টেও যাওয়ার অনেক জায়গা আছে। আমরা জানতে চাইব যে এই কদিন এই এত মানুষের মৃত্যু, তার দায় কার? তার দায় সরকারের, না তার দায় এই জুনিয়র ডাক্তারদের? এই প্রশ্নে আমরা কিন্তু আগামী দিনে হাইকোর্টেও কিন্তু আমরা জনস্বার্থে মামলা করব। নমস্কার, ভালো থাকবেন।